আমরা তাহলে আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করি। আজকে হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর 2 নিয়ে হবে আমাদের আলোচনা। আর এটা হচ্ছে নভেম্বরের 7 তারিখ আর কি। তো সেমিকন্ডাক্টর ওয়ানে আমরা যেগুলো নিয়ে পড়ছিলাম সেগুলো যদি আর একটু ব্যাক করি, সেমিকন্ডাক্টর ওয়ানে হচ্ছে আমরা স্টার্ট করছিলাম ডায়োড পড়ছিলাম, ডায়োড কিভাবে গঠিত হয়, পি টাইপ এন টাইপ মিলে দুই প্রান্ত ডায়োডের জন্য বলা হয়। ফরওয়ার্ড বায়াস দেখছিলাম, রিভার্স বায়াস দেখছিলাম। আবার দেখছিলাম একটা ডায়োড যদি তোমার ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে সেখানে কারেন্ট ফ্লো হয়, যদি রিভার্স বায়াসে থাকে তাহলে সেখানে কারেন্ট ফ্লো হয় না, বা যে পরিমাণ হয় সেটাকে আমরা একদম নেগলিজিবল ধরে নিই। তারপর হচ্ছে আমরা এখানে ভোল্টেজ কারেন্ট যে গ্রাফ গুলা ছিল ওই গ্রাফ গুলা দেখছি। আর এখান থেকে আমাদের আরেকটা ইনফরমেশন আজকের জন্য লাগবে, সেটা কি ছিল, যে জার্মেনিয়ামের জন্য আমাদের ব্যারিয়ার পটেনশিয়াল কত ছিল, 0.3 ভোল্ট, আর সিলিকনের জন্য ব্যারিয়ার পটেনশিয়াল ছিল হচ্ছে 0.7 ভোল্ট। এই দুইটা ইনফরমেশন আমাদের মুখস্থ রাখা লাগবে। কি সিলিকনের জন্য কত, 0.7 ভোল্ট, আর জার্মেনিয়াম ডায়োডের জন্য কত, 0.3 ভোল্ট। আচ্ছা, তো চলো আমরা তাহলে আজকের ক্লাসটা স্টার্ট করি। তো আজকের ক্লাসের প্রথমে আমাদের ডায়োডের থিওরি গুলো পড়ছিলাম, তো ডায়োডের কিছু ম্যাথ প্রবলেম আমাদের সলভ করা লাগবে এখান থেকে। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, কেউ একজন জানাও তো। জি জি ভাইয়া, ভাইয়া, দেখা যায়। দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা হচ্ছে একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি। তো এই টাইপের ম্যাথ হচ্ছে অ্যাডমিশন টেস্টে বেশি আসে, এইচএসসি এমসিকিউ তে আসে, মাঝে মধ্যে সিকিউ তে আসে দেখা যায়। তো কোশ্চেনটা কি বলছে, যে এখানে তোমার একটা সার্কিটের একটা ক্ষুদ্র অংশ দেওয়া আছে, যেখানে এই পয়েন্টের ভোল্টেজ দেওয়া আছে 10 ভোল্ট প্লাস 10 ভোল্ট, এখানে একটা সিলিকন ডায়োড বলা আছে। তারপর এখানে 2 ওহমের একটা রোধ দেওয়া আছে। এখানে আরেকটা ডায়োড দেওয়া আছে, সেটা হচ্ছে আইডিয়াল ডায়োড। আচ্ছা, আইডিয়াল ডায়োড বলতে কি বোঝায় আমি বলি। যে সিলিকন ডায়োডের জন্য আমরা কিন্তু দেখছিলাম তার ব্যারিয়ার পটেনশিয়াল হয় কত, 0.7 ভোল্ট, আর জার্মেনিয়ামের জন্য হয় 0.3 ভোল্ট। বাট যদি তোমার কোশ্চেনে কখনো যদি আইডিয়াল ডায়োড বলে দেয়, তাহলে এটা দিয়ে বোঝায় হচ্ছে তোমার আইডিয়াল ডায়োডের ভিতরে কোনো রেজিস্ট্যান্স নাই। তো রেজিস্ট্যান্স যদি না থাকে এখানে কিন্তু একদম ফ্লুয়েন্টলি কারেন্ট ফ্লো হবে। এবং এখানে কয়েকটা ইনফরমেশন একটু মনে রাখবা, যে যদি আমার বলে এটা হচ্ছে আইডিয়াল ডায়োড, আইডি আইডি মানে হচ্ছে আইডিয়াল ডায়োড। আইডিয়াল ডায়োডটা যদি কোশ্চেনে বলে যে এটা হচ্ছে তোমার ফরওয়ার্ড বায়াসে যদি থাকে, যদি ফরওয়ার্ড বায়াসে থাকে আর কোশ্চেনে যদি বলে যে আইডিয়াল ডায়োডটা রিভার্স বায়াসে আছে, তাহলে এখানে দুইটা কাহিনী হবে। যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে হচ্ছে তোমার আইডিয়াল ডায়োডটা এখানে আচরণ করবে হচ্ছে একটা শর্ট সার্কিট হিসেবে। শর্ট সার্কিট, একটা শর্ট সার্কিট হিসেবে হচ্ছে আইডিয়াল ডায়োডটা আচরণ করবে। আর যদি রিভার্স বায়াসে থাকে তাহলে হচ্ছে এটা একটা ওপেন সার্কিট হিসেবে আচরণ করবে। ওপেন সার্কিট। আচ্ছা, শর্ট সার্কিট মানে কি, শর্ট সার্কিট মানে হচ্ছে এখানে কোনো রেজিস্ট্যান্স থাকবে না, একদম অবাধে কারেন্ট ফ্লো হবে আর কি। আর ওপেন সার্কিট মানে হচ্ছে এখানে কোনো কারেন্টই ফ্লো হবে না, একদম সার্কিটটা খোলা সার্কিট আর কি, যেটা বলে যে কোনো কারেন্ট ফ্লো নাই। তো আইডিয়াল ডায়োডের মধ্যে যদি তোমার কোশ্চেনে মানে নর্মালি কোশ্চেনে বলে দেন যে এটা ফরওয়ার্ডে আছে নাকি রিভার্সে আছে, যদি কোশ্চেনে কিছু মেনশন করা না না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা ফরওয়ার্ড হয়ে কাজ করবো আর কি। আইডিয়াল ডায়োডটাকে আমরা ধরে নিবো এটা ফরওয়ার্ড বায়াসে আছে। তাই আইডিয়াল ডায়োড মানে কি, যে ডায়োডের মধ্যে হচ্ছে আমার রেজিস্ট্যান্স হয় জিরো, রোধ জিরো, যার কারণে হচ্ছে এখানে অবাধে কারেন্ট ফ্লো হবে কখন, যদি ফরওয়ার্ড বায়াসে থাকে। আর যদি রিভার্স বায়াসে থাকে তাহলে এখানে রোধের ভ্যালুটা অনেক বেশি হবে, যার কারণে এটা একটা ওপেন সার্কিট হিসেবে আচরণ করবে, এখানে কারেন্ট ফ্লো হবে না। ঠিক আছে। তো কোশ্চেনে যদি কিছু মেনশন করা না থাকে আমরা আইডিয়াল ডায়োডটাকে ফরওয়ার্ড বায়াস হিসেবে ধরে কাজ করব। আর আইডিয়াল ডায়োড যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে এটা হচ্ছে একটা শর্ট সার্কিটের মতো আচরণ করি। শর্ট সার্কিট মানে কি, যেখানে হচ্ছে তোমার রেজিস্ট্যান্সের ভ্যালু জিরো হয় আর কি, অবাধে কারেন্ট ফ্লো করতে পারে। তো কোশ্চেনে যেহেতু কিছু মেনশন করা নাই, তাহলে এখানে যে ডায়োডটা আছে এটাকে হচ্ছে আমরা একটা ফরওয়ার্ড বাইসে আইডিয়াল ডায়োড ধরে কাজ করবো, দ্যাট মিনস এটা একটা শর্ট সার্কিট হিসেবে কাজ করবে আর কি এখানে। আচ্ছা, তো এখানে 2 ওহমের একটা রোধ দেওয়া আছে, এখানে 3 ওহম, আর 3 ওহম যে রোধ সেটাকে হচ্ছে আমি গ্রাউন্ডের সাথে কানেক্টেড। হ্যাঁ, এটা কিন্তু গ্রাউন্ড, যে অনেকগুলো দাগ মানে হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে। তো এখন আমার কোশ্চেন হচ্ছে বের করতে বলছে যে 2 ওহম রোধের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হইতেছে, আর 3 ওহম রোধের দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্সটা কত সেটা বের করতে বলা হয়েছে। তো এই হচ্ছে আর কি দুইটা কোশ্চেন। তো আমরা তো এটা তো জানি যে সবাই, যে আমাদের যদি গ্রাউন্ডেড যদি থাকে কোনো ওয়্যার, তাহলে সেটার তোমার ওই পয়েন্টের ভোল্টেজ কত হয় সেটাকে কিন্তু আমরা 0 ভোল্ট ধরে জিরো। কাজ করি। হ্যাঁ, তাহলে গ্রাউন্ডের সাথে যদি কানেক্টেড থাকে তাহলে এই পয়েন্টের ভোল্টেজ আমরা 0 ভোল্ট ধরবো। তো এখন আমাকে বের করতে বলছে 3 ওহম যেটা আছে তার দুই প্রান্তের পটেনশিয়াল ডিফারেন্স। তো এক প্রান্তের তোমার পটেনশিয়াল কিন্তু পাই গেছে 0 ভোল্ট, তো আরেক প্রান্তেরটা লাগবে আর কি। তো এই সার্কিটটাকে আমি আরেকটু রিড্র করতে চাই, অর্থাৎ আরেকভাবে আগাইতে চাই। তো আরেকভাবে বলতে এটা ইকুইভ্যালেন্স সার্কিট। যেমন ধরো ইকুইভ্যালেন্স হিসেবে কিভাবে আঁকাইতে চাই, যে আমরা এটাকে এভাবে রাখলাম। আচ্ছা, তো এখন আমার তো মানে যে সার্কিটের মধ্যে তো আমার ডায়োড নিয়ে তো কোনো কাজ নেই, সার্কিটের মধ্যে আমার কাজ হচ্ছে তড়িৎ প্রবাহ নিয়ে, ভোল্টেজ ডিফারেন্স নিয়ে, আর হচ্ছে রেজিস্ট্যান্স নিয়ে। তো এই ডায়োডটাকে আমরা কি করবো, একটা ভোল্টেজের মাধ্যমে বা ভোল্টেজ ডিফারেন্সের মাধ্যমে কনভার্ট করে দিবো। তো আমরা তো জানি যে সিলিকন ডায়োড যদি থাকে তাহলে তার পটেনশিয়াল ডিফারেন্স বা ব্যারিয়ার ভোল্টেজ কত হয়, 0.7 ভোল্ট হয়। তাহলে এই যে সিলিকন ডায়োডটা আছে এটাকে হচ্ছে আমরা 0.7 ভোল্ট দিয়ে রিপ্লেস করে দিবো। এবং কিভাবে করবো, তো এটা কিন্তু পি টাইপ, তো পি টাইপের জায়গায় হচ্ছে আমরা বড় দাগটা দিব হচ্ছে, ব্যাটারির বড় দাগটা দিব হচ্ছে পি টাইপের জায়গায়। আর এন টাইপের জায়গায় দিব হচ্ছে ব্যাটারি ছোট দাগ, এই যে পি টাইপটা দিব এখানে, এন টাইপটা দিব হচ্ছে এখানে। এই যে আমাদের যে সিলিকন ডায়োডটা ছিল এটাকে হচ্ছে আমরা একটা ব্যাটারির মাধ্যমে রিপ্লেস করে দিচ্ছি। আচ্ছা, আর এখানে মাঝখানে হচ্ছে আমাদের যে রোধ যেটা ছিল এটা থাকলো এখানে 2 ওহমের রোধ।
আর আইডিয়াল ডায়োড যেহেতু বলছে, তো আমরা কিন্তু বলছিলাম যে আইডিয়াল ডায়োড যদি ফরওয়ার্ড বাইসে থাকে বা কোশ্চেনে যদি মেনশন করা না থাকে, সেক্ষেত্রে আমরা ফরওয়ার্ড বাইসে ধরে নিব, এবং সেই ক্ষেত্রে এটা কি আমার একটা শর্ট সার্কিট হিসেবে কাজ করবে। তো শর্ট সার্কিট মানে কি, একদম একদম ওপেন একটা তার হিসেবে কাজ করবে এটা। আর এখানে আছে হচ্ছে আমাদের যে 3 ওহম যেটা আছে, সেই রোধটা ধরো এখানে আছে। আর এই পয়েন্টের ভোল্টেজ কত, 0 ভোল্ট আমরা পাইছি। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার খেয়াল করো যে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। তার মানে আমি কিন্তু এটাও বলতে পারি যে এই যে দুইটা যে প্রান্ত আছে, দুই প্রান্তের বিভব পার্থক্য কত, 10 ভোল্ট, তাই তো? কারণ এক প্রান্তেরটা হচ্ছে 10, আরেক প্রান্তেরটা হচ্ছে 0। তার মানে আমি যদি এখন একটা কাজ করি যে দুইটা প্রান্তকে যদি আমি কানেকশন দিয়ে দিই, দুইটা প্রান্তকে কানেকশন দিয়া দুইটা প্রান্তের মাঝখানে যদি আমি একটা ব্যাটারি লাগাই দিই এবং ব্যাটারির ভোল্টেজ যদি 10 ভোল্ট হয়, তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু আমার মিন করতেছে। মানে হচ্ছে ব্যাপারটা এরকম, আহ এখানে একটা কাজ করি যে এখানে এই যে দুইটা যে প্রান্ত ছিল, দুই প্রান্তের মাঝখানে হচ্ছে আমরা একটা ব্যাটারি কানেক্ট করে দিলাম এবং ব্যাটারি ভোল্টেজ দিলাম হচ্ছে 10 ভোল্ট, তাই কিন্তু আমার সেম কথাটাই থাকলো। কারণ এই সার্কিটটা দিয়ে কিন্তু বোঝাচ্ছে যে এই প্রান্তের ভোল্টেজ 10 ভোল্ট, এই প্রান্তের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। ভোল্টেজ ডিফারেন্স কত, 10 - 0 মানে 10। আর এই যে আমি দুইটা প্রান্তকে একটা তার দিয়ে কানেক্ট করে দুইটার মাঝে একটা ব্যাটারি লাগাই দিলাম এবং ব্যাটারির ভোল্টেজ আমি বললাম হচ্ছে 10 ভোল্ট, তাহলে কিন্তু সেম কথাই হইলো যে এই পয়েন্টের ভোল্টেজ আমার 10 ভোল্ট তো থাকলো, আর এই পয়েন্টের ভোল্টেজ আমার 0 ভোল্ট থাকলো, একই কথা কিন্তু। আর সিলিকন যেহেতু, তো তার জায়গায় হচ্ছে আমরা 0.7 ভোল্ট এখানে বসাই দিলাম। আর এটা তো থাকলো হচ্ছে আমার এখানে 2 ওহম, আর এখানে থাকলো হচ্ছে আমার 3 ওহম। তাহলে এখন বের করা লাগবে কি, যে 2 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, আর 3 ওহমের দুই প্রান্তের পটেনশিয়াল ডিফারেন্স কত সেটা বের করা লাগবে। তো এবার যদি একটু খেয়াল করো যে এখন আমরা কিন্তু এটা বলতে পারতেছি যে 2 ওহমের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হয়, 3 ওহমের মধ্য দিয়ে কিন্তু সেম পরিমাণ কারেন্ট কিন্তু ফ্লো হইতেছে। কারণ মাঝখানের যে আইডিয়াল ডায়োড আছে, সেটা যদি ফরওয়ার্ডে থাকে সেটাকে আমরা হচ্ছে শর্ট সার্কিট হিসেবে চিন্তা করবো। আর যদি এখানে ধরো কোনোভাবে যদি বুঝতে পারতাম বা কোশ্চেনে যদি মেনশন করা থাকতো আইডিয়াল ডায়োড আছে আমার রিভার্স বায়াসে আছে, তাহলে কিন্তু এখানে আর কোনো কারেন্টই ফ্লো হতো না, কারণ এটা একটা ওপেন সার্কিট হয়ে যেত। আচ্ছা, তো একটু বোঝা গেছে। তো আমাদের এখন হচ্ছে এই সার্কিটটা সলভ করা লাগবে। তো এই সার্কিট সলভ করা একদম ইজি একটা ব্যাপার, তুমি চাইলে ওহমস ল দিয়ে করতে পারো, কারশফ দিয়ে করতে পারো, মেশ অ্যানালাইসিস করতে পারো। তো আমরা ধরো একদম ইজি কারশফ দিয়ে যদি করতে চাই, তো আমরা ধরো একটা প্রথমে লুপ ধরে নিলাম, এই যে কোনো একটা লুপ ধরে নিলাম। তো এই লুপ অনুযায়ী হচ্ছে আমরা এটা সলভ করবো। তো আমরা কারেন্টের ডিভিশন ধরে নিলাম হচ্ছে এদিকে হচ্ছে আমার আই কারেন্ট ফ্লো হইতেছে, এখানে হচ্ছে আমার আই কারেন্ট ফ্লো হইতেছে। তো কারশফের নিয়ম অনুযায়ী কি ছিল, যে আমরা যে কোনো ডাইরেকশনে, তুমি যে কোনো ডাইরেকশনে একটা লুপ ধরতে পারো, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এটা ম্যাটার করে না। বাট আমি যেই ডাইরেকশনে ধরছি ওই ডাইরেকশনটা, এই যে 10 ভোল্ট নিচের যে 10 ভোল্ট আছে, এটা কোন প্রান্তটাকে আগে টাচ করতেছে, মাইনাস প্রান্তটাকে আগে টাচ করতেছে, তাই তো? তো মাইনাস প্রান্তকে যেহেতু আগে টাচ করতেছে, তো আমরা হচ্ছে এখানে প্রথমে -10 দিয়ে দিলাম। এই যে আমরা এখানে কি করতেছি, কেভিএল টা হচ্ছে অ্যাপ্লাই করতেছি, কেভিএল অ্যাপ্লাই করতেছি। তো -10, তারপর যাই আস্তে আস্তে, এবার হচ্ছে আমরা 0.7 ভোল্টের কাছে আসি। তো আমরা যখন এইভাবে যেহেতু ঘুরতেছি, যে কিভাবে ঘুরতেছি, ক্লকওয়াইজ ঘুরতেছি। তো ক্লকওয়াইজ যদি ঘুরি, তাই আমি এই 10কে মাইনাসটা আগে টাচ করি, আর 0.7-এর কাছে যখন যাবো তার কিন্তু প্লাসটাকে আগে টাচ করতেছে। তাহলে এখানে বসাবো কত, +0.7 বসাইলাম এখানে। এবার 2 ওহমের কাছে আসি। তো আমরা যে ডাইরেকশনে ঘুরতেছি, কারেন্টের ডাইরেকশন কি, সেম ডাইরেকশন। তো কারেন্টের ডাইরেকশনে যদি সেম ডাইরেকশন হয়, তাহলে আমার এখানে কি হবে, +2i হবে, +2i হবে। তারপরে আমরা যে ডাইরেকশনে ঘুরতেছি, 3 ওহমের যে কারেন্ট, ওটা কিন্তু সেম ডাইরেকশন, তাহলে এখানে হবে কত, +3i ইকুয়াল হবে 0। তাহলে এখান থেকে যদি সলভ করো, এখান থেকে কিন্তু তুমি ইজিলি আই এর ভ্যালুটা পাই যাবে অ্যাম্পিয়ার। তো আই এর ভ্যালু পাই গেলাম, মানে কি আমার একটা কোশ্চেনের আনসার কিন্তু হয়ে গেছে, যে আই এর ভ্যালু 2 ওহমের মাঝখানে আই এর ভ্যালু কত, এই যে এখান থেকে চলে আসবে এটা সলভ করলে। তো আর বের করা লাগবে কি, বের করা লাগবে হচ্ছে 3 ওহমের দুই প্রান্তের যে পটেনশিয়াল ডিফারেন্স, সেটাকে ধরো আমি হচ্ছে এখানে ভি নাম দিলাম বা V3 নাম দিলাম। তো এই V3-র ভ্যালু কত আসবে, ভি ইকুয়াল আই আর, আমরা ফর্মুলা জানি। তো এই আই এর ভ্যালু তো পাইলাম, আর আর এর ভ্যালু তো 3 দেওয়া আছে। তো এটা যদি সলভ করে, এখান থেকে আছে ভোল্ট এককে আমার আনসারটা চলে আসবে। দেখো তো সবাই বুঝলাম কিনা। জি ভাইয়া, বুঝছি। ভাইয়া, সিলিকন কে এই যে আমরা বানাইলাম কেন, মানে কোষ বানাইলাম কেন? মানে দেখো, এখানে দেখো যে এই প্রান্তের ভোল্টেজ কত, 10 ভোল্ট, আর এই প্রান্তের ভোল্টেজ কত, 0 ভোল্ট। এখন দুইটা প্রান্তের ভোল্টেজ কত, একটা 10 আর একটা হচ্ছে 0। এখন আমি যদি বলি যে দুইটা প্রান্তের ভোল্টেজ ডিফারেন্সটা কত, তাহলে কত আসবে, 10 - 0, 10। মানে দুইটা প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স 10। এটা এটা দিয়ে আসলে কি বোঝায়, এটা দিয়ে বোঝায় হচ্ছে আমি দুইটা প্রান্তের মধ্যে যদি একটা ব্যাটারি কানেক্ট করি, ওই ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট। একটা ব্যাটারির ভোল্টেজ 10 ভোল্ট দিয়ে আসলে কি বোঝায়, যে ব্যাটারি যে দুইটা প্রান্তের মধ্যে কানেক্টেড আছে, ওই দুইটা এটা প্রান্তের। বলি নাই ভাইয়া। না না, কি বলছো তাহলে? ভাইয়া বলছিলাম যে সিলিকনকে আমরা ব্যাটারি বানাইছি, মানে ব্যাটারি বানাইছি কেন সিলিকন ডাইঅক্সাইড? আচ্ছা আচ্ছা, তো এখন দেখো যে আমরা যে নর্মাল যে সার্কিট গুলো আছে, ওই সার্কিট গুলোতে আমরা ডিল করি কি কি নিয়ে, যে ওহমের সূত্র, যে ভি ইকুয়াল আই আর, ডিল করি হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স নিয়ে, তড়িৎ প্রবাহ নিয়ে, আর হচ্ছে রেজিস্ট্যান্স। এখন একটা সার্কিটের মধ্যে যদি ডায়োড থাকে, তো এটা তুমি কি করবা, যেহেতু ভি ইকুয়াল আই আর, মানে হয় ভি নাইলে আই নাই আর, এই তিনটা একটাতে কিন্তু রিপ্লেস করা লাগবে। কারণ শুধু যদি ডায়োড থাকে, তো এটা তো আমি সার্কিট কি কি হবে, সলভ তো করতে পারবো না।
কারণ একটা সার্কিট যদি আমি সলভ করতে যাই আমার অবশ্যই এই তিনটা জিনিস আগে আনা আনা লাগবে, একটা হচ্ছে ভি, একটা হচ্ছে আই, আর একটা হচ্ছে আর। তো এখন সিলিকনকে কোনটাতে রিপ্লেস করে ইজি? কারণ সিলিকনের তো ব্যারিয়ার পটেনশিয়াল তো আমি জানি যে ব্যারিয়ার পটেনশিয়াল মানে কি, যে এর থেকে একটু বেশি ভোল্টেজ দিয়ে কারেন্ট তো স্টার্ট হবে। তো আমরা একদম মিনিমামটা যদি ধরি তাহলে সিলিকনটারে কিন্তু আমার হচ্ছে একটা ব্যাটারির মাধ্যমে কিন্তু মানে রিপ্লেস করা ইজি। কেন ব্যাটারি? কারণ হচ্ছে আমার ভোল্টেজ ডিফারেন্সের ব্যাপারটা আসছে, সেই জন্য আমি ব্যাটারি আনছি। আর ধরো যদি এটা এমন হইতো যে তুমি সিলিকনটারে হচ্ছে একটা মানে তড়িৎ প্রবাহের মাধ্যমে যদি কনভার্ট করতে পারতা, সেক্ষেত্রে হচ্ছে আমি অ্যামিটার লাগাইতাম আর কি। এই টাইপের জিনিস আর কি। তো সিলিকন তো হচ্ছে আমরা তড়িৎ প্রবাহের মাধ্যমে রিপ্লেস করতে পারতেছি না। সিলিকনকে আমরা হচ্ছে ইজিলি একদম ব্যাটারির মাধ্যমে রিপ্লেস করতে পারতেছি। আর তাইলে ব্যাটারির ভোল্টেজ তাহলে কত দিব? সিলিকনের যে ব্যারিয়ার ভোল্টেজ 0.7 ভোল্ট। তো এটা দিয়ে কি বোঝায় যে 0.7 থেকে একটু বেশি যদি ভোল্টেজ দেয় তাহলে এখানে আমার কারেন্ট ফ্লোটা স্টার্ট হবে আর কি। তো আমরা যেহেতু বুঝতেছি এখানে কারেন্ট ফ্লো স্টার্ট হয়েছে, তো আমরা একদম মিনিমামটাই ধরে নিলাম 0.7 ভোল্ট, আইডিয়াল সিলিকন ডায়োড যদি হয়। বুঝছি এবার? হ্যাঁ ভাই। আচ্ছা, এবার ধরো যদি এখানে সিলিকন না থেকে যদি জার্মেনিয়াম ডায়োড যদি দিত, তাহলে আমরা এই সিলিকন বা জার্মেনিয়াম ডায়োড যদি দিত, জার্মেনিয়াম ডায়োডটাকে হচ্ছে আমরা 0.3 ভোল্টের একটা ব্যাটারির মাধ্যমে হচ্ছে রিপ্লেস করে দিতাম। কারণ আমার যদি সার্কিট সলভ করা লাগে কেসিএল বা কেভিএল যাই বলো, আমার কিন্তু ভি আই আর তিনটা জিনিস আনা লাগবে। ডায়োডের কিন্তু কোনো কাজ নেই, তো ডায়োডটাকে হচ্ছে আমার একটা ব্যাটারির মাধ্যমে রিপ্লেস করা লাগে আর কি। তো এই ছিল যে আমাদের প্রথম কোশ্চেনটা। তারপর চলো আমরা সেকেন্ড কোশ্চেনে আসি। সেকেন্ড কোশ্চেন হচ্ছে এই টাইপের একটা কোশ্চেন দেওয়া আছে এটাতে। তো এটা খেয়াল করো কি বলা হয়েছে। অনেকটা আগের মতোই, যে আগে ছিল আমার একটা ডায়োড, একটা না আসলে সিলিকন ডায়োড একটা ছিল, হ্যাঁ। এবার হচ্ছে আমার সিলিকন ডায়োড আছে দুইটা। তো এখন এখানে 10 ভোল্ট বলা আছে, এটা হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড। এখানে একটা ব্যাটারি আছে 5 ভোল্ট, তারপর হচ্ছে 2 কিলো ওহম, এটার মাঝখান দিয়ে হচ্ছে আমার হাই কারেন্ট ফ্লো হইতেছে। দুইটা হচ্ছে সিলিকন ডায়োড, এই টাইপের সার্কিট দেওয়া আছে। তো এইখানে দেখো দুইটা ডায়োড যখন দেওয়া থাকবে তখন, এবং দুইটা দেখো তোমার কিন্তু মানে দেখতে কিন্তু সেম না, একটু উল্টা কিন্তু। এই যে একটা যেভাবে আছে আরেকটা কিন্তু ঠিক তার উল্টা কানেকশনে আছে। তো তাহলে এটা কিন্তু বোঝার কথা যে যেহেতু দুইটা উল্টা কানেকশনে আছে, তাহলে একটা যদি কোনোভাবে ফরওয়ার্ড বাইসে থাকে তাহলে আরেকটা অবশ্যই আমার এখানে রিভার্স বাইসে আছে। আর রিভার্স বাইসে যদি থাকে তাহলে ওটা তো আমার কোনো সার্কিটের কোনো ভূমিকা নাই, কারণ ওটা দিয়ে তো কারেন্ট যায় না। আর যেই লাইন দিয়ে কারেন্ট যায় না ওটা সার্কিটের কোনো কাজই নেই, ওটা আমরা চাইলে খুলে ফেলাই দিয়ে যাবো। এখন আমাদের প্রথমে ফাইন্ড আউট এইটাই করা লাগবে যে কোনটা আসলে ফরওয়ার্ডে আছে এখানে আর কোনটা হচ্ছে এখানে রিভার্সে আছে। হ্যাঁ, এটা হচ্ছে বোঝা লাগবে। তো এটা বুঝতে পারবো কিভাবে? এটার জন্য একটা শর্টকাট ট্রিক্স আছে, সেটা দিয়ে আমরা বুঝতে পারি। যেমন ধরো আমরা যদি বলি এখানে আছে কত, 10 ভোল্ট, মাঝখানে একটা রোধ আছে। তো এখন আমি যদি বলি যে এখানে যে পয়েন্ট আছে এই পয়েন্টের ভোল্টেজ তাহলে কত হবে? অবশ্যই 10 থেকে একটু কম হবে। হ্যাঁ, 10 থেকে ধরো 9.67 বা 9 কিছু একটা হবে আর কি, মানে 10-এর কাছাকাছি হবে। তো আমাদের যেহেতু এখন ফাইন্ড আউট করা লাগতেছে যে দুইটা ডায়োডের মধ্যে কোনটা ফরওয়ার্ড আছে কোনটা রিভার্সে আছে, এই জন্য আমরা একটা কাজ করবো, যে এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে একদম ওই ভোল্টেজটা হিসেবে আমরা চিন্তা করে নিবো এখানে। মানে অ্যারাউন্ড 10 ভোল্ট, এক্স্যাক্টলি কিন্তু 10 ভোল্ট না, মানে অ্যারাউন্ড 10 ভোল্টের কাছাকাছি একটা ভ্যালু আসতে পারে আর কি এখানে। তো আমরা ধরে নিলাম যে 10 ভোল্ট এখানে আসছে, ধরে নিলাম। হ্যাঁ, তুমি চাইলে এখানে 9 ভোল্ট ধরতে পারো। মানে এটা হচ্ছে আমি ফাইন্ড আউট করতেছি যে ডায়োড দুইটার মধ্যে কোনটা ফরওয়ার্ড আছে কোনটা রিভার্সে আছে, এই জন্য আমি কিছু অ্যাজাম্পশন করে নিচ্ছি এখানে। আচ্ছা, তো এই পয়েন্টের ভোল্টেজ মোটামুটি 10 ভোল্ট হবে আর কি। মানে 10-এর কাছাকাছি, এক্স্যাক্টলি 10 না, তাও আমরা যেহেতু এখানে ফাইন্ড আউট করতেছি আগে, তো এটা আমি ধরে নিলাম এখানে। আবার এখানে আসি, এবার নিচে আসি। এখানে তাহলে কত আসবে? এটা তো আসবে হচ্ছে 0 ভোল্ট। তো এটা যদি 0 ভোল্ট হয়, তো ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য 5 ভোল্ট দেওয়া আছে, তাহলে এই এই মাথার ভোল্টেজ কত আসবে? 5 ভোল্ট আসবে। তো এটা যদি 5 ভোল্ট হয় তাহলে আমি মোটামুটি ধরে নিতে পারি এটা 5 ভোল্ট, কারণ ভিতরে যেহেতু কিছু নাই, এটা এক্স্যাক্টলি 5 ভোল্টই হবে এটা। বাট এখানে যেহেতু একটা তোমার রোধ আছে, তো এটা 10 ভোল্ট বা 8 ভোল্ট 7 ভোল্ট এরকম কিছু একটা হবে আর কি, 10-এর কাছাকাছি ভ্যালু। আচ্ছা, তো এবার তাহলে ফাইন্ড আউট করি যে কোনটা ফরওয়ার্ডে আছে আর কোনটা হচ্ছে রিভার্সে আছে। তো খেয়াল করো যে আমি প্রথমে পি টাইপ আর এন টাইপ গুলো লিখে ফেলি। তাহলে এটা যদি উপরের ডায়োডটা যদি চিন্তা করি, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে এন। নিচের ডায়োডটা চিন্তা করলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। তাহলে এবার খেয়াল করো যে এক সাইডে আছে হচ্ছে 10-এর কাছাকাছি একটা ভোল্টেজ, বা তোমার যদি অসুবিধা হয় তুমি হচ্ছে 9 ভোল্ট হিসেবে চিন্তা করতে পারো। হ্যাঁ, এখানে ধরতে পারো 9 ভোল্ট বা 10-এর কাছাকাছি একটা, আচ্ছা 10ই তো আমরা ধরে নিলাম। আর এখানে আছে 5 ভোল্ট। তাহলে নিচের ডায়োডটার কথায় যদি আসি, তাহলে দেখো তো যে নিচের ডায়োডটা এন আছে কিন্তু 10-এর সাথে কানেক্টেড, আর পি আছে হচ্ছে 5-এর সাথে কানেক্টেড। তাহলে এটা কি হলো? যে পি আছে হচ্ছে তোমার লো পটেনশিয়াল এর সাথে কানেক্টেড, আর এন আছে হচ্ছে হাই পটেনশিয়াল এর সাথে কানেক্টেড। তার মানে কিন্তু আমি ইজিলি বলতে পারতেছি আমার নিচের যে ডায়োডটা আছে এটা কি কিভাবে কিভাবে আছে, এটা রিভার্স বায়াসে আছে। কারণ কি? কারণ ফরওয়ার্ড বায়াসে যদি থাকতো তাহলে হচ্ছে পি টাইপটা থাকতো হচ্ছে তোমার পজিটিভ প্রান্তের সাথে বা হাই ভোল্টেজের সাথে, আর এন টাইপ থাকতো হচ্ছে নেগেটিভ নেগেটিভ বা হচ্ছে লো ভোল্টেজের সাথে। তো এবার উপরেরটার মধ্যে যদি আসি, উপরেরটাতে দেখো পি আছে হচ্ছে তোমার মোটামুটি 10 ভোল্টের সাথে কানেক্টেড, আর এন আছে হচ্ছে মোটামুটি 5 ভোল্টের সাথে কানেক্টেড। তার মানে আমার শর্ত কিন্তু ফুলফিল করতেছে, যে পি হচ্ছে হাই পটেনশিয়ালের সাথে কানেক্টেড, এন হচ্ছে লো পটেনশিয়ালের সাথে কানেক্টেড। তার মানে আমি বলতে পারি আমার উপরের যে ডায়োডটা আছে সেটা হচ্ছে এখানে ফরওয়ার্ড বায়াস। তো আমি কিন্তু ইজিলি আমি এজাম্পশন মেথডের মাধ্যমে আমি কোনটা রিভার্স আছে কোনটা ফরওয়ার্ড আছে এটা ইজিলি বের করতে পারছি। তো এবার আমার কাজ কি? তো এবার আমার কাজ হচ্ছে নিচেরটা যেহেতু হচ্ছে আমার এখানে রিভার্সে আছে, তো আমার সার্কিটে কিন্তু নিচেরটার কোনো কাজই নাই, কারণ রিভার্সে যদি থাকে কারেন্ট কিন্তু এখানে জিরো আসবে, মানে একদম টেন্স টু জিরো আর কি।
তো আমরা জিরো ধরে কাজ করবো এখানে। তো নিচের যে লাইনটা আছে না, এই যে নিচের ডায়োডের যে লাইন, এটা একদম খুলে আমরা ফালাই দেবো, এটার কোনো কাজ নেই সার্কিট। তো সার্কিটটারে যদি আর একটু রিড্র করতে চাই, তাহলে এই ব্যাপারটা হবে হচ্ছে অনেকটা এরকম, যে আমার এখানে এই যে উপরের যে ইয়াটা আছে, শুধুমাত্র কিন্তু এই যে উপরের যে ডায়োডটা আছে এটা কিন্তু এবার এক্সিস্ট করবে, নিচেরটা কিন্তু থাকবে না। এই যে নিচেরটা হচ্ছে আমরা খুলে ফালাই দেবো এখানে। তো উপরেরটা যদি থাকে তাহলে উপরেরটা হচ্ছে আমরা একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করে দিই, যেহেতু সিলিকন আছে তাহলে 0.7 এর একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করে দিই। আর এখানে আমাদের আছে হচ্ছে 5 ভোল্টের একটা ব্যাটারি আছে এখানে, আর এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 0। আর এখানে রোধ গুলো একটু পরে দিচ্ছি, আর এটা তো 10 ভোল্ট আছে। তো এখন আরেকটা কাজ করি, যে এই এই প্রান্তে আছে কত 10, আর এই প্রান্তে আছে কত 0, তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য কত 10 ভোল্ট। তাহলে এই যে 10 আর 0 দুইটাকে হচ্ছে আমি একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করে দিই, এবং ব্যাটারির পটেনশিয়াল আমরা দিয়ে দিলাম হচ্ছে 10 ভোল্ট। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম, যে আমরা এখানে একটা 10 ভোল্টের ব্যাটারি দিয়ে দিলাম, এবার হচ্ছে আমরা সার্কিটটা সলভ করে, আমাদের একটা রোধ বাকি ছিল 2 কিলো ওহমের রোধটা এই জায়গাতে ছিল, এটা 2 কিলো ওহম। আর এখানে যেহেতু সিলিকনটারে সরাইছি, তাহলে আসবে হচ্ছে 0.7 ভোল্ট। আর এখানে আসবে হচ্ছে এখানে 5 ভোল্ট আসবে, এখানে আসবে হচ্ছে 5 ভোল্ট, আর এটা তো আমরা 10 ভোল্ট দিয়ে তো রিপ্লেস করে দিলাম এখানে। তো এখন আমার বের করা লাগতো কি, ওই যে আই এর ভ্যালুটা, যে এখান দিয়ে হচ্ছে আমার আই পরিমাণ কারেন্ট হইতেছে আই এর ভ্যালু। তাহলে এটা একদম সিম্পল, তুমি এখানে একটা কারশফের ফর্মুলা অ্যাপ্লাই করো, কারশফ কেভিএল অ্যাপ্লাই করো, তাহলে এটা ইজিলি সলভ হয়ে যাবে। তাহলে দেখো কেভিএল যদি অ্যাপ্লাই করি তাহলে কত হয়, এই যে 0.7 কে হচ্ছে আমরা আগে পজিটিভ প্রান্তটা টাচ করতেছি, তাহলে বসাও এখানে 0.7 প্লাস 5 এর পজিটিভ প্রান্তকে আগে টাচ করতেছি, তাহলে +5, 10 এর নেগেটিভ প্রান্তকে আগে টাচ করতেছি, তাহলে -10। তারপর হচ্ছে আমরা যেই ডিরেকশনে ঘুরতেছি, কোন ডিরেকশনে, এই ডিরেকশনে ঘুরতেছি, কিন্তু তো এই ডিরেকশনে কারেন্টের ডিরেকশনটা কিন্তু কি সেম ডিরেকশন, তাহলে কত আসবে, +2i আসবে এখানে, +2i ইকুয়াল হচ্ছে 0 আসবে। তো এখন তো এখান থেকে তো তুমি ইজিলি হচ্ছে আয়ের ভ্যালুটা বের করতে পারবা, এখান থেকে হচ্ছে আয়ের ভ্যালু আসবে। তো এখানে একটা কথা আছে, যে এখানে তোমার আয়ের ভ্যালু কিন্তু অ্যাম্পিয়ার এককে আসবে না, এটা আসবে হচ্ছে তোমার মিলি অ্যাম্পিয়ার এককে। কেন, কারণ দেখো ওই যে তুমি কিন্তু এখানে 2000 বসাইছো কি 2 কিলো ওহম বসাইছো, এখানে কিন্তু তুমি এই যে রেজিস্ট্যান্স কিন্তু কিলো ওহমে বসাইছো। তো রেজিস্ট্যান্স যদি তুমি কিলো ওহমে বসাও, হ্যাঁ, রেজিস্ট্যান্স আর এর ভ্যালু যদি হয় তোমার কিলো ওহমে, আর ভোল্টেজ যদি হয় হয় তোমার হচ্ছে ভোল্টেজ, তাহলে এখান থেকে তুমি আয়ের ভ্যালু পাইবে হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার। আর রোদ রোদ যদি তুমি ওহমে বসাও তাহলে তুমি অ্যাম্পিয়ারে পাবে, তাহলে এই ইউনিটটা কিন্তু আসবে হচ্ছে আমার মিলি অ্যাম্পিয়ার। বাট যদি এই দুইয়ের জায়গায় যদি 2000 বসাইতাম, তাহলে হচ্ছে তোমার আয়ের ভ্যালু আসতে হচ্ছে অ্যাম্পিয়ার ইউনিটে আর কি। তো এই হচ্ছে কথা বলছি, দেখো তো বুঝছো কিনা এই ম্যাথটা। জি জি ভাইয়া ভাইয়া বুঝছি। বুঝছি। জি ভাইয়া বুঝছি। ভাইয়া এই এই চ্যাপ্টারের ম্যাথ করতে কি আমার এই যে চলতরিতের ইয়াটা রিভিশন দিয়ে আসবো আমরা পরবর্তী ক্লাস থেকে? আহ হ্যাঁ, রিভাইজ দিলে ভালো হয়, এই যে কারশফের কেভিএল এর আর কেসিএল এর ফর্মুলা গুলো একটু রিভাইজ দিয়ে আসলে ভালো হবে, কারণ আমরা এর পরবর্তী যত সার্কিট করবো সবগুলোতে আমার কেভিএল এর হেল্প লাগবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আরেকটার মধ্যে আসি। তো এই টাইপের একটা সার্কিট দেওয়া আছে, ওই যে অনেকটা আগের মতোই, যে এখানে 10 ভোল্ট, আর নিচে হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে, একটা হচ্ছে আমার জার্মেনিয়াম আর একটা হচ্ছে সিলিকন। হ্যাঁ, এবার কিন্তু ডিফারেন্ট টাইপের দুইটা ডায়োড, একটা হচ্ছে জার্মেনিয়াম আর একটা হচ্ছে সিলিকন। তো এখানে তিনটা লাইন বরাবর আমার হচ্ছে তিনটা কারেন্ট দেওয়া আছে, এখানে 2 কিলো ওহম, 2 কিলো ওহম, 3 কিলো ওহম এগুলো দেওয়া আছে। বের করা লাগবে কি, যে কারেন্ট গুলোর ভ্যালু বের করা লাগবে। আচ্ছা, তো এই টাইপের জিনিস যদি দেয়, যে দুইটা ডিফারেন্ট টাইপের ডায়োড আছে এবং প্যারালাল কানেকশনে আছে, তখন তোমার বের করা লাগবে যে কোনটা আসলে অ্যাক্টিভেট হবে আর কোনটা এখানে ডিঅ্যাক্টিভেট থাকবে, ওইটা আগে ফাইন্ড আউট করা লাগবে। তো এখন দেখো, এটা বের করার জন্য আমরা যে কাজটা করবো, তো সিলিকনটারে যদি আমরা ব্যাটারি দিয়ে যদি রিপ্লেস করতে চাইতাম, বা সিলিকনের ব্যারিয়ার পটেনশিয়াল কত, 0.7 ভোল্ট। জার্মেনিয়ামের জন্য ব্যারিয়ার পটেনশিয়াল কত হয়েছে, 0.3 ভোল্ট। তাহলে এবার তুমি চিন্তা করো, যে সিলিকনের ব্যারিয়ার পটেনশিয়াল 0.7 দিয়ে আসলে কি বোঝায়, যে ধরো তোমার এখানে তুমি এখানে কারেন্ট ফ্লো করাইলা, কিন্তু কারেন্টের মানে যেই পটেনশিয়াল ডিফারেন্সে তুমি কারেন্ট ফ্লো করাইলে সেটা ধরো 0.2 ভোল্ট। তাহলে কিন্তু আমার এই একটা ডায়োডে কিন্তু তোমার অ্যাক্টিভেট হবে না, দুইটাই কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে থাকবে। কেন ডিঅ্যাক্টিভেট, কারণ এটা অ্যাক্টিভ করার জন্য আমার কত লাগবে, 0.3 ভোল্ট, মিনিমাম 0.3 ভোল্ট লাগবে। এটারে অ্যাক্টিভেট করার জন্য কত লাগবে, 0.7 ভোল্ট লাগবে মিনিমাম। আমি যদি 0.2 ভোল্টের একটা সোর্স যদি এখানে পাঠাই, তাহলে কিন্তু কোনোটাই কিন্তু অ্যাক্টিভেট হবে না। তার মানে আমার এই ডায়োড গুলোর যদি অ্যাক্টিভেট করতে চাই, জার্মেনিয়ামের জন্য কত লাগবে, 0.3 লাগবে মিনিমাম। সিলিকনের জন্য কত লাগবে, 0.7। এটাই তো। এখন দুইটা যেহেতু প্যারালাল কানেকশনে আছে, দুইটা যেহেতু এখানে প্যারালাল কানেকশনে আছে, তো তুমি যদি এখানে একটা ভোল্টেজ সোর্স যদি অ্যাপ্লাই করো, হ্যাঁ দেখো আমরা কিন্তু জানি যে দুইটা সোর্স যদি প্যারালালে থাকে, তাহলে তাদের ভোল্টেজ ডিফারেন্সটা কিন্তু সেম হয়, তাই তো। তো এবার তুমি চিন্তা করো, যে এখানে দুইটা যেহেতু প্যারালালে আছে, তুমি ধরো এখান দিয়ে যে কারেন্টটা পাঠাইতেছো,
মানে যেই সোর্স থেকে তুমি কারেন্টটা পাঠাইছো ওইটা ধরো তোমার 0.2 ভোল্টের পটেনশিয়াল ডিফারেন্সের কারেন্ট পাঠাইছো, তাহলে কি একটা ডায়োড অ্যাক্টিভেট হবে? একটাও কিন্তু অ্যাক্টিভেট হবে না। এবার ধরো তুমি 0.3 পাঠাইছো, হ্যাঁ 0.31 বা 0.32 এরকম একটা ভ্যালু তুমি হচ্ছে একটা কারেন্ট সোর্স পাঠাইছো, তাহলে এবার কোন ডায়োডটা অ্যাক্টিভেট হবে? জার্মেনিয়ামটা কিন্তু অ্যাক্টিভেট হবে। সিলিকন কি অ্যাক্টিভেট হবে? না, সিলিকন কিন্তু অ্যাক্টিভেট হবে না। কারণ আমি পাঠাইছি কত, ধরো 0.32 ভোল্টের একটা সোর্স আমি পাঠাইছি, তাহলে কিন্তু আমার এই জার্মেনিয়ামটা অ্যাক্টিভেট হবে, বাট সিলিকন কিন্তু অ্যাক্টিভেট হবে না। তাহলে দেখো আমি কিন্তু বলতে পারতেছি যে দুইটা যেহেতু এখানে প্যারালাল কম্বিনেশনে আছে বা প্যারালাল কানেকশনে আছে, এখন দুইটার জন্য তো আমার একটা কমন ভোল্টেজ পাঠাইতে হবে, তাই তো? কারণ প্যারালালে কিন্তু দুইটা তো আমার সেম হয়ে যাবে এখানে ভোল্টেজ। তো ধরো আমি 0.32 যদি পাঠাই, তাহলে আমার কোনটা আগে অ্যাক্টিভেট হবে? জার্মেনিয়ামটা আগে অ্যাক্টিভেট হবে, সিলিকন কিন্তু তখনও অ্যাক্টিভেট হবে না। তো আমরা এই টাইপের ম্যাথের জন্য যে কাজটা করব, যেটা আমার প্রথমে অ্যাক্টিভেট হবে ওইটা নিয়ে হচ্ছে আমি কাজ করবো, যেটা পরে অ্যাক্টিভেট হবে ওটা নিয়ে আমার কোনো কাজই নেই। কারণ আমরা হচ্ছে একদম ইনিশিয়াল পজিশনটা নিয়ে ম্যাথটা করবো আসলে। তাহলে এখানে কি দেখতেছি যে সিলিকনটারে অ্যাক্টিভেট করার জন্য আমার বেশি পটেনশিয়াল দরকার, কিন্তু তুলনামূলক আরো কম পটেনশিয়ালে কিন্তু, মানে তুলনামূলক আগে যদি বলি যে কোনটা আগে হচ্ছে কোনটা পরে হচ্ছে, আমার আগে কিন্তু জার্মেনিয়ামটা অ্যাক্টিভেট হয়েছে, তো আমি কিন্তু জার্মেনিয়ামটা নিয়ে কাজ করবো। তো যখন জার্মেনিয়াম অ্যাক্টিভেট হয়ে যাবে তখন কিন্তু সিলিকনটার কোনো কাজই নেই, ঠিক আছে? তো ওই মোমেন্টটা নিয়ে হচ্ছে আমরা ম্যাথটা করবো। এই টাইপের ম্যাথ আসলে এইভাবেই সলভ করে আমাদের বইগুলো অনুযায়ী। তো জার্মেনিয়াম সিলিকন যদি দুইটা যদি প্যারালালে থাকে তাহলে আমরা কি কাজ করবো, একদম সিলিকনটারে বাদ দিয়ে দিব। কারণ কি, কারণ সিলিকনের ব্যারিয়ার পটেনশিয়াল কিন্তু বেশি আর জার্মেনিয়ামে কিন্তু কম, ঠিক আছে? তো আমি যদি বলি যে কোনটা আগে অ্যাক্টিভেট হবে কোনটা পরে অ্যাক্টিভেট হবে, তো আগে কিন্তু অ্যাক্টিভেট হবে আমার জার্মেনিয়ামটা, তো আমার সব ক্যালকুলেশন হবে জার্মেনিয়াম নিয়ে, সিলিকনের কোনো কাজ নাই, তুমি সিলিকনটারে খুলে ফালাই দিবে এখান থেকে। আচ্ছা, তো আমাদের একটা আনসার কিন্তু চলে আসছে। তো সিলিকনটা আমি যদি খুলে ফালাই দিই, এই যে একটু পার্টের কিন্তু আমার কোনো কাজই থাকতেছে না। তো একটু পার্টের যদি যদি কোনো কাজই না থাকে তাহলে আমার আই2 এর ভ্যালু কত আসবে? আই2 এর ভ্যালু কিন্তু আসবে হচ্ছে 0। তো আমার কিন্তু একটা আনসার কিন্তু চলে আসছে। তো এবার আমার ক্যালকুলেট করা লাগবে হচ্ছে আই ওয়ান। তো আই ওয়ানটা এবার ক্যালকুলেট করি, চলো। তাহলে আই ওয়ান এর জন্য ক্যালকুলেশনটা আমরা এইভাবে দেখাই, যে এটা ধরো হচ্ছে যে 10 ভোল্টের লাইনটা ছিল, এটা হচ্ছে আমার যে বাঁকা লাইনটা এখানে, এই যে জার্মেনিয়াম আছে, তো জার্মেনিয়ামের জায়গায় হচ্ছে আমরা একটা 0.3 ভোল্টের একটা ব্যাটারি লাগাই দিলাম এখানে। আর হচ্ছে আমাদের লাইন গুলা থাকতেছে হচ্ছে এইভাবে। আচ্ছা, মাঝখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স আছে এই জায়গায়, থাকুক। আর এখানে থাকতেছে হচ্ছে আরেকটা রেজিস্ট্যান্স আছে। আর নিচে তো হচ্ছে আমার 0, এই যে এখানে তো হচ্ছে 0, হ্যাঁ লাস্ট পয়েন্টে কিন্তু 0। আর উপরে উপরে পয়েন্টে কত, 10। তাহলে আমরা আবার আগের মতো একটা কাজ করি, যে নিচের পয়েন্ট আর উপরের পয়েন্টের মাঝখানে হচ্ছে আমরা একটা 10 ভোল্টের ব্যাটারি কানেকশন দিয়ে দিই। তাহলে আমাদের একটা ফুল সার্কিট হবে, আমরা এখানে ইজিলি কেভিএলটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে হচ্ছে এখানে দিয়ে দিলাম এটা। এবার হচ্ছে আমাদের সলভ করা লাগবে সার্কিট। তো এখানে কত আছে, 2 কিলো ওহম আছে হচ্ছে এখানে, আর এখানে আছে হচ্ছে আমাদের 3 কিলো ওহম। এখানে থাকবে হচ্ছে আমার 10 ভোল্ট, আর এখানে থাকবে হচ্ছে আমার 0.3 ভোল্ট, তাই তো? হ্যাঁ। আর হচ্ছে এ লাইন দিয়ে আসতেছিল কত, I1। আর 3 কিলো ওহমের মাঝখান দিয়ে যাইতেছিল কত, I3। তো এখান থেকে কিন্তু আমার আরেকটা প্রাইমারি ডিসিশন চলে আসছে, সেটা হচ্ছে কি আমার I1 এর ভ্যালু যা হবে I3 এর ভ্যালু কিন্তু তাই হবে, আর I2 এর ভ্যালু তো আমরা 0 তো পাইছিলাম এখানে। তো এবার আমার কাজ হচ্ছে সার্কিটটা সলভ করা, এই সার্কিট সলভ করা তো একদম ইজি এবার। তো এবার যে কাজটা করবো এখান থেকে, তো ধরো আমরা এখানে কেভিএল যদি অ্যাপ্লাই করি, লুপ ঘুরাই এখানে, যেখানে হচ্ছে আমরা কেভিএল অ্যাপ্লাই করতে চাই। তো কেভিএল এর জন্য 10-এর পজিটিভ প্রান্তকে আগে আমরা পাচ্ছি, তাহলে +10 দিয়ে দিলাম। তারপর আমরা যেভাবে ঘুরতেছি I3 কিন্তু তার উল্টা ডিরেকশনে আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা I1 ইকুয়াল I3 ইকুয়াল I ধরলাম, I3 কিন্তু উল্টা ডাইরেকশন, তাহলে আমরা এখানে কত বসাবো, যে -3i বসাবো এখানে। কারণ আমরা আমরা কিভাবে ঘুরতেছি, এইভাবে ঘুরতেছি, আর I3 কি উল্টা ডাইরেকশন না, তাহলে এই জন্য হচ্ছে মাইনাস দিলাম এখানে। আবার 2 কিলো ওহমের মাঝখান দিয়ে এই ডাইরেকশনে কারেন্ট ফ্লো হইতেছে, আমরা ঠিক তার উল্টা ডাইরেকশনে ঘুরতেছি, তাহলে আবার বসাবো এখানে -2i বসাইলাম। তারপর আমরা যখন এই যে 0.3 ভোল্টের কাছে যখন আসছি, আমরা কিন্তু তার নেগেটিভ প্রান্তটাকে আগে পাচ্ছি, তাহলে এখানে কত হবে, -0.3 হবে। আর ইকুয়াল তো আর কিছু নয়, আসবে হচ্ছে 0। তাহলে এখান থেকে সলভ করেছে তুমি আই এর ভ্যালু পাই যাবে। কোন একক পাইবা, যেহেতু এগুলো ভোল্টে বসাইছে, আর ওটা যেহেতু কিলো ওহমই ছিল, তাহলে আই এর একক কিন্তু আসবে হচ্ছে মিলি অ্যাম্পিয়ার একক। আই এর ভ্যালু যা হবে আমার I1 এর ভ্যালু তাই হবে, I3 এর ভ্যালু তাই হবে। আর I2 এর ভ্যালু তো আমরা 0 তো পাইলামই সরাসরি। দেখো তো বোঝা গেছে কিনা এটা? ভাইয়া ওটা আরেকবার একটু বলবেন, মানে আমরা পরীক্ষার খাতায় I2 ইকুয়াল কিভাবে 0 লিখবো? পরীক্ষার খাতায় সরাসরি লিখে দিবে। আর নিজে বুঝবা কিভাবে, নিজে বুঝবা হচ্ছে যেহেতু দুইটা প্যারালাল আছে, তো দুইটা প্যারালাল যদি থাকে তো আমার তো সেম ভোল্টেজ অ্যাপ্লাই করা লাগবে। ধরো আমি এখানে 0.32 ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, 0.32 ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি তাহলে আগে অ্যাক্টিভেট হবে কোন, জার্মেনিয়াম ডায়োড কিন্তু অ্যাক্টিভেট হবে, বাট সিলিকন এটা কিন্তু আমার ইনঅ্যাক্টিভেট বা ডিঅ্যাক্টিভেট থাকবে। কেন? কারণ এটা তো এটার জন্য তো আমার 0.7 লাগবে, তো আমি তো জিসি হচ্ছে কত, 0.32। ধরো এই যে নিজে বোঝার জন্য আর কি। আর পরীক্ষার খাতায় তো সরাসরি তুমি I2 = 0 লিখে দিবে। ধরো 0.32 যদি দেয়, তাহলে আমাদের জার্মেনিয়াম
এটা হচ্ছে কিন্তু অ্যাক্টিভেট থাকবে, বাট সিলিকন যেটা এটা কিন্তু আমার তখনও ডিঅ্যাক্টিভেট থাকবে। সেই জন্য যেটা শুরুতে অ্যাক্টিভেট হবে সেটা নিয়ে হচ্ছে আমি কাজ করব, আর যেটা পরে অ্যাক্টিভেট হবে সেটা নিয়ে আমার এখানে কোনো ক্যালকুলেশনই নাই। তাহলে হচ্ছে আমরা সিলিকনটা এখান থেকে বাদ দিয়ে দিব, আমরা হচ্ছে জার্মেনিয়ামটা ক্যালকুলেশন করবো। বুঝছো এবার? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তো এটা গেল। তারপরে আসে আরেকটা প্রবলেম। আচ্ছা, তো একটু আগের প্রবলেমটা আর এই প্রবলেমটা প্রায় সিমিলার, মানে সবকিছু সিমিলার, জাস্ট হচ্ছে এতক্ষণ আমরা কি জার্মেনিয়াম নিয়ে কাজ করছি, এবার হচ্ছে আমরা ওই জার্মেনিয়ামের বদলে আরেকটা সিলিকন বসাই দিচ্ছি। তো যখন আমরা সিলিকন বসাই দিচ্ছি তখন কিন্তু আর একটা ডায়েটকে কিন্তু বাদ দেওয়ার সুযোগ নাই, কারণ যখন জার্মেনিয়াম ছিল সিলিকন ছিল তখন আমরা একটারে কিন্তু বাদ দিয়ে দিতাম, কারণ ওইটার ভ্যালুটা বেশি ছিল, ওইটা পরে হচ্ছে অ্যাক্টিভেট হবে, এই জন্য একটাকে বাদ দিয়ে দিচ্ছি। বাট এবার কিন্তু বাদ দেওয়ার সুযোগ নেই, কারণ দুইটাই হচ্ছে এবার সিলিকন। দুইটাই যদি সিলিকন হয় সেক্ষেত্রে কাহিনী কিরকম হবে, তো সেক্ষেত্রে আমরা একটু দেখি। আচ্ছা, তো এটার জন্য আমরা একদম ফুল প্রসেস আগের মতো ক্যালকুলেশন করব। তো এবার কিন্তু বাদ দেওয়ার সুযোগ নেই। আমরা যখন সিলিকন জার্মেনিয়াম ছিল তখন একটাকে বাদ দিয়ে দিতাম, বাট যখন দুইটা সিলিকন বা দুইটা যখন জার্মেনিয়াম থাকবে তখন কিন্তু বাদ দেওয়ার সুযোগ নেই। তো এখানে আছে কত, 15 ভোল্ট, আর এখানে নিচে কত আসবে, 0 ভোল্ট হবে। তো এখন আমরা আগের মতো কাজ করি যে আমরা ডায়োড গুলাকে একটা দুইটা ব্যাটারি দিয়া দুইটা ডায়োডকে হচ্ছে রিপ্লেস করে দিই, আর 15 ভোল্ট আর 0 ভোল্ট দুইটা প্রান্তকে হচ্ছে কানেকশন দিয়ে দিই। তাহলে হচ্ছে আমাদের সার্কিটটা অনেকটা হবে হচ্ছে এরকম। যেমন এখানে ধরো হচ্ছে কিভাবে আচ্ছা, এইখানে এই যে প্রথমে এইটা যে সিলিকনটা আছে এটা ধরো হচ্ছে আমরা এই যে একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করে দিলাম, এটার পাশে যে আরেকটা আছে ওটারে আমরা আরেকটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করে দিলাম। এরকম হলো। আর দুইটা নিচে হচ্ছে এইভাবে কানেক্টেড ছিল। আচ্ছা, থাকলো। এখন আবার আরেকটা কাজ করি, দেখো এইখানে 15 ভোল্ট, তাই এই পয়েন্টের ভোল্টেজ কত হবে, এই পয়েন্টটা নিয়ে যদি কথা বলি এটা কিন্তু 15 ভোল্টই হবে, কারণ ভিতরে তো কিছু নাই, ভিতরে তো কোনো রোধ নাই। এই উপরটা যদি 15 ভোল্ট হয় আমার এই পয়েন্টের ভোল্টেজ কত আসবে, এটা কিন্তু আসবে হচ্ছে 15 ভোল্ট। তার মানে কি বলা যায়, এই যে এই জায়গার ভোল্টেজ কত, 15 ভোল্ট, তাই তো? কারণ সেম লাইনই তো, রোধ তো নাই এখানে। তাহলে আমরা একটা কাজ করি, আর নিচের লাইনের ভোল্টেজ কত, এই যে এখানের ভোল্টেজ কত, 0 ভোল্ট না? তাহলে হচ্ছে এখানের 15 ভোল্ট আর এখানের 0 ভোল্ট, দেখো তোমার এই জায়গার ভোল্টেজ কিন্তু জিরো না, এই জায়গার ভোল্টেজ কিন্তু জিরো না। কারণ কি, কারণ এখানে কিন্তু একটা 3 কিলো ওহমের রোধ আছে। তাহলে কি কাজ করবো, এখানে 3 কিলো ওহমটা আগে বসাইনি, তারপর হচ্ছে আমরা বলতে পারবো জিরো। আচ্ছা আচ্ছা, আগে রোধ গুলো দিয়ে দিই। এগুলো হচ্ছে রোধ, তাহলে এটা কত, এটা হচ্ছে আমার 2 এর রোধ, এটা হচ্ছে 2 এর রোধ, আর এটা হচ্ছে 3 এর রোধ। এবার কি কাজ করবো, এই যে 3 এর এই প্রান্তের ভোল্টেজ কত, 0 ভোল্ট, কিন্তু এই যে 3 এর পরে কিন্তু 0 ভোল্ট আছে, তাহলে এই প্রান্তের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, নট এই প্রান্ত, ঠিক আছে? তো এগুলো ব্যস্ত লাগানো যাবে না। তো আমরা হচ্ছে 3টা দেখাইলাম, 3 দেখাইলাম, তো এবার হচ্ছে 10-এর সাথে এবার 3টারে কানেক্ট করে দিই। এই যে উপরে তো ছিল আমার 10, আর নিচে আছে হচ্ছে 3, তো কানেক্ট করে দিব। তো কিভাবে কানেক্ট করবো, একটা ব্যাটারি দিয়ে, ব্যাটারি নিয়ে আসবো, সরি 10 না তো 15, 15 আর হচ্ছে 0, এই যে একটা ব্যাটারি দিয়ে কানেকশন দিয়ে দিলাম। তো এবার হচ্ছে আমার সার্কিটটা সলভ করা লাগবে। তো এইখানে কত, যেহেতু সিলিকন তাহলে হচ্ছে আমরা 0.7 ভোল্ট বসাই দিই, এখানে বসাই দিই হচ্ছে আমরা 0.7 ভোল্ট, আর এখানে তো থাকলো হচ্ছে আমার, আচ্ছা 10 না তো 15 ভোল্ট, 15 ভোল্ট। বের করা লাগতো কি I1 I2 I3। আচ্ছা, I1 কোন ডাইরেকশনে ছিল, এই যে এই ডাইরেকশনে ছিল হচ্ছে I1, তারপর এই ডাইরেকশনে ছিল হচ্ছে কি I2 ছিল, আর I3 কিভাবে ছিল, I3 ছিল হচ্ছে এই ডাইরেকশন, এই যে এটা ছিল হচ্ছে I3। তো এখন হচ্ছে আমার I1 I2 I3 এই তিনটার ভ্যালু বের করা লাগবে। আচ্ছা, তো এইটা এটা আচ্ছা, তোমরা কি চলতরিতে কে কে মেশ অ্যানালাইসিস পড়ছো একটু বলো তো, মেশ অ্যানালাইসিস কে কে পড়ছো, পড়ছো কি কেউ? না ভাই। আচ্ছা, মেশ অ্যানালাইসিস। আচ্ছা দেখো, এই সার্কিটটা যদি বলি যে তুমি যদি চলতরিতে যদি একটু রিভাইজ দাও কেভিএল, এই সার্কিট ইজিলি তুমি সলভ করতে পারো, কেভিএল দিয়ে ইজিলি সলভ করা যাবে। তো কেভিএল দিয়ে দুইটা ইকুয়েশন আসবে আর কেসিএল দিয়ে আরেকটা ইকুয়েশন আসবে, তো এটা তুমি সলভ করতে পারবে, আমি এটা আশা করছি। তো এখন ধরো আমরা যখন ইয়াতে যাব, ট্রায়োডে যখন যাব, তখন দেখবা হচ্ছে তুমি কেভিএল অ্যাপ্লাই করার থেকে মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করা অনেক ইজি হয়ে যায়। তো আমরা তখন মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করবো। আচ্ছা, মেশ অ্যানালাইসিস কি, মেশ অ্যানালাইসিস হচ্ছে তোমার কেভিএল দিয়ে যেভাবে সলভ করো, কেভিএল এর একটা বিকল্প হচ্ছে মেশ অ্যানালাইসিস, বাট মেশ অ্যানালাইসিস হচ্ছে আমাদের বইগুলোতে নাই, ঠিক আছে? তো এখন তুমি যদি ধরো চলতরিতের ম্যাথ যদি পরীক্ষায় আসে, তাহলে কখনোই মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করবে না। চলতরিতের ম্যাথ সবসময় হচ্ছে তুমি কেভিএল দিয়ে সলভ করবে। আর সেমিকন্ডাক্টরের ম্যাথ তুমি চাইলে কেভিএল দিয়ে করতে পারো অথবা মেশ অ্যানালাইসিস দিয়ে করতে পারো। আবার বলতেছি, চলতরিতের ম্যাথ হচ্ছে কখনোই এইচএসসি লেভেলে মেশ অ্যানালাইসিস দিয়ে করবে না, অ্যাডমিশনে গেলে ইজিলি করতে পারবে। আর সেমিকন্ডাক্টরের ম্যাথ তুমি মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, তো এটা কিভাবে চলতরি দিয়ে সলভ করে এটা নিজে বাসায় ট্রাই করছি। তো আমি এখন মেশ অ্যানালাইসিস দিয়ে কিভাবে সলভ করে সেটা আমি দেখাই দিই। মেশ অ্যানালাইসিস হচ্ছে ওই যে কেভিএল এর মতোই একটা মেথড আর কি। তো দেখো, মেশ অ্যানালাইসিস এর জন্য প্রথমে যে কাজটা করবা, প্রথমে আমরা কি করব, এই যে এখানে একটা লুপ ধরে নিব যে কোনো ডাইরেকশনে, এখানে আরেকটা লুপ ধরে নিব যে কোনো ডাইরেকশন। তো এটাকে আমরা বলবো হচ্ছে এ লুপ, আর এটাকে বলবো হচ্ছে আমরা বি লুপ। তো এ লুপের ভিতরের যে কারেন্ট সেটাকে আমরা আই এ নাম দিব, আর এখানে যে কারেন্ট সেটা আমরা আইবি নাম দিব। মেশ অ্যানালিসিস কিন্তু কেভিএল থেকে অনেক easy। যার কাছে ইজি লাগে, আমার কাছে মেশ অ্যানালিসিস ইজি লাগে অনেক। আচ্ছা,
তো আমরা এখানে প্রথমে একটা এ লুপ ধরবো, বি লুপ ধরবো, এ লুপের কারেন্ট ধরবো আই এ, বি লুপের কারেন্ট ধরবো এখানে আইবি। তো এবার হচ্ছে এই যে I1 I2, যেমন তুমি যখন কেভিএল সলভ করো, কেভিএল তখন কি এই যে I1 বসাইতা, 2I1, তারপরে 2I2 বসাইতা, দুইটা ইকুয়েশন আসতো এইভাবে। বাট মেশ অ্যানালাইসিস এর মধ্যে I1 I2 I3 এগুলোর কোনো কাজ নেই। মেশ অ্যানালাইসিস এর মধ্যে আমার কাজ হচ্ছে এই যে আই এ আইবি এগুলো নিয়ে কাজ। তো এখন দেখো আমি যদি আই এ এটার জন্য যদি ইকুয়েশনটা লিখতে চাই, ধরো আমি প্রথমে বললাম হচ্ছে আমি লুপ এ, এটার জন্য হচ্ছে আমি ইকুয়েশন লিখবো, একদম ইজি, খেয়াল করো। তো আমি যখন ঘুরতেছি, হ্যাঁ এই যে এটার কথা চিন্তা করো, যখন ঘুরতেছি 0.7 এর পজিটিভ প্রান্তটাকে আগে টাচ করতেছি, এই যে মাঝখানে যেটা আছে, তাহলে এটার জন্য কত বসাবো, +0.7। এই যে অনেকটা হচ্ছে আমার কেভিএল এর মতো। তারপরে আসতেছি আসতেছি আইসা 2 ওহম রে পাইলাম। এখন 2 ওহমটা কি আছে, দুইটার মাঝখানে আছে, তাই তো। তো এখন ধরো যদি তুমি কেভিএল এর কথা যদি চিন্তা করতা, সেক্ষেত্রে কত বসাইতে, 2 এর সাথে তুমি I2 দিয়ে দিতা, কারণ 2 এর মাঝখান দিয়ে কিন্তু I2 যাইতেছে। বাট আমরা মেশের ক্ষেত্রে কি কাজ করবো, যেহেতু এখানে আই আছে এখানে আইবি আছে, দুইটার মাঝখানে আছে হচ্ছে 2, তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে, দেখো প্রসেসটা খেয়াল করো, এই যে 2 দিলাম এখানে, তো ভি ইকুয়াল কি আই আর, তো আর তো বসাইলাম, আই তো বসানো লাগবে। আই কোনটা 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 বসাবো আমরা, আই এ মাইনাস আইবি বসাই দিই, কারণ দুইটার মাঝখানে আছে, দুইটার মাঝখানে আছে, এই জন্য আমরা আই এ মাইনাস আইবি করবো। হ্যাঁ, তো এখন এই যে এই দুইয়ের কথা আসি, যেটা একদম সাইডে আছে। তো এই দুই কি শেয়ারে আছে, না এই দুই তো শেয়ারে নাই, সিঙ্গেল হিসেবে আছে। মানে আই এ আইবি দুইটার তো শেয়ারে নাই, এই যে যেমন এই মাঝখানে যে 2 ছিল, দুইজনে শেয়ারে ছিল, এই জন্য একটা থেকে একটা মাইনাস করে দিচ্ছি। কোনটা থেকে কোনটা মাইনাস করবো, ওই যে যেই লুপ নিয়ে কাজ করতেছি ওই লুপ থেকে বাকিটা মাইনাস করবো। আবার বলি, যে লুপ নিয়ে কাজ করতেছি ওইটা থেকে বাকিটা মাইনাস করে দিব। আচ্ছা, এবার সাইডে যে 2 আছে, এই যে এই 2 এর জন্য যদি আসি, তো এই 2 এর মধ্যে তো শুধু আই এ থাকছে, তাহলে +2 IA টা বসাই দিলাম এখানে। আবার এই যে 0.7, এই 0.7 এর জন্য যদি কথা বলি, তাহলে মাইনাস তার আগে পাচ্ছি, তাহলে -0.7 বসাই দিলাম, ইকুয়াল হচ্ছে 0। তাহলে এইখান থেকে দেখো একটা ইকুয়েশন কিন্তু পাইছি, 0.7 বাদ, আই এ কয়টা, 4টা, তাহলে আসবে কত, 4IA -2IB ইকুয়াল হচ্ছে 0। এই যে আমি একটা ইকুয়েশন কিন্তু পাই গেলাম মেশ অ্যানালাইসিস দিয়ে। আমি সলভ করতেছি হচ্ছে মেশ অ্যানালাইসিস। তুমি কি, তোমার যদি মেশ অ্যানালাইসিস ভালো না লাগে, তাহলে তুমি কেভিএল দিয়ে সলভ করতে পারো, একই রেজাল্ট আসবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা আসি হচ্ছে লুপ বি এর জন্য আসি। লুপ বি একদম সিমিলার প্রসেস। লুপ বি তে আসি। লুপ বি তে 15 ভোল্টের পজিটিভটাকে আগে টাচ করতেছি, তাহলে বসাবো এখানে +15 বসাই দিলাম। তারপরে নিচে যে I3 আছে, মানে নিচে যে 3 কিলো ওহম যেটা আছে, হ্যাঁ, তাহলে ওইটা কি সিঙ্গেল হিসেবে আছে, দুইজনে শেয়ারে তো নাই, সিঙ্গেল হিসেবে আছে। কিভাবে আছে, উল্টা ডাইরেকশনে কিন্তু আছে। আচ্ছা, আমি মনে হয় এখানে ভুল করছি কি, না না না, ভুল করি নাই, ঠিক আছে, ভুল করি নাই, ঠিক আছে। আচ্ছা, এখানে 15 বসাইলাম। আচ্ছা, তো এখন দেখো যে উল্টা ডাইরেকশনে আছে, যেটা আমি নিজে ভুল করছিলাম। তো এখন দেখো মেশ অ্যানালাইসিস নিয়ে যখন কথা বলতেছো, তখন তোমার কারেন্টের ডাইরেকশন ম্যাটারই করবে না। যে ধরো কোশ্চেনে যদি I1 I2 I3 ডিরেকশন যদি নাও দেওয়া থাকে, সেক্ষেত্রেও আমি মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারতাম। আবার বলি, যেমন ধরো আমি যদি এখানে কেভিএলটা যদি অ্যাপ্লাই করি, তো আমি এই জায়গাটার জন্য কত বসাইতাম, যেহেতু আমি উল্টা ডাইরেকশনে ঘুরতেছি, আমি -3IC বসাইতাম কেভিএল এর জন্য। আর আমি যেহেতু মেশ অ্যানালাইসিস করতেছি, মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে তোমার কারেন্টের কোনো ডিরেকশনই ম্যাটার করবে না। কারেন্ট যেদিকে যাইতেছে তুমি তার উল্টা দিকে যাচ্ছ, ডাজেন্ট ম্যাটার, সবসময় প্লাস হবে সামনে। তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে +3I বসাই দিলাম। আমরা কিন্তু I3 বসাবো না, কারণ I3 বসাইতে হচ্ছে কেভিএল, বাট আমরা করতেছি হচ্ছে মেশ অ্যানালাইসিস। তাহলে এখানে বসাবো হচ্ছে 3IB। এই যে 3 এর মাঝখান দিয়ে কত যাচ্ছে, আইবি যাচ্ছে, তাহলে বসাই দিলাম আইবি। এবার আসছে 2 এর কাছে, আবার দেখো 2 কিন্তু দুইজনের শেয়ারে আছে। কাজ করতেছি কোন লুপ নিয়ে, বি লুপ নিয়ে, তাহলে এবার আমরা বসাবো কত, 2 × IB - IB। দেখো আগেরটার মধ্যে কত বসাইছিলাম, আই এটা আগে বসাইছিলাম, কেন, কারণ আমি মানে এ লুপ নিয়ে কাজ করতেছিলাম। এখন আমি হচ্ছে বি লুপ নিয়ে কাজ করতেছি, তাহলে বি লুপ নিয়ে যেহেতু কাজ করতেছি, তাহলে আমি এখানে বসাবো হচ্ছে +2 × IB টারে আগে বসাবো, আই এটারে পরে বসাবো, হইলো একটু। তারপরে আবার 0.7 -0.7 ইকুয়াল হচ্ছে 0। তো এইবার এখান থেকে তুমি আই আর আইবি যুক্ত আরেকটা ইকুয়েশন পাইবে। কত আছে, এটা 3টে আছে আইবি, 2টা আছে আইবি, তাহলে 5টা আইবি, 5IB। তারপরে আছে হচ্ছে 2টা IA -2IA। আর 15 থেকে 0.7 বাদ দিলে কত হয়, 14.7 +14.7, না সরি 14.3, 14.3 ইকুয়াল হচ্ছে 0। এই হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। তাহলে দেখো এবার 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন যদি আমি সলভ করি, এই যে 1 নাম্বার ইকুয়েশন 2 নাম্বার ইকুয়েশন যদি সলভ করি, তাহলে আমি কি পাই যাবো, IA পাই যাবো, আর হচ্ছে আইবি পাই যাবো, তাই তো। IA পাই যাবো, আইবি পাই যাবো। কোন এককে পাবো, মিলি অ্যাম্পিয়ার এককে, মিলি অ্যাম্পিয়ার, কারণ ওইগুলো কিন্তু কিলো ওহমে দেওয়া ছিল। তো এখন এগুলো পাই আমার লাভ কি হয়েছে, আমার তো বের করা লাগতো I1 I2 I3। তাহলে দেখো আমি কিন্তু আসলে I1 এর ভ্যালু পাই গেছি। কারণ দেখো এই যে I1 এর ভ্যালুটাই কি, আসলে আই এর ভ্যালু না, কারণ সিঙ্গেল হিসেবে আছে। তার মানে এই যে আই এর যে ভ্যালু, এটা আসলে কার ভ্যালু, I1 এর ভ্যালু। আবার সিঙ্গেল হিসেবে কি আছে, I3 হচ্ছে সিঙ্গেল হিসেবে আছে। তার মানে আইবি এর যে ভ্যালুটা, সেটা আসলে কার ভ্যালু, I3 এর ভ্যালু।
তার মানে এই যে আইবি এর যে ভ্যালু সেটা আসলে কার ভ্যালু, আই থ্রি এর ভ্যালু। আর এবার আই টুটা কেমনে বার করবো, আই টু তো আছে দুইজনের মাঝখানে, তাহলে কি কাজ করবো, আই টুর জন্য একটা থেকে আরেকটা মাইনাস করে দিব। তাহলে আই টুর ভ্যালু কিভাবে আসবে, একটা থেকে আরেকটা মাইনাস, যেটা বড় ওইটা থেকে হচ্ছে আমি ছোটটা মাইনাস করে দিব, আই এ মাইনাস হচ্ছে আইবি, তাহলে এইভাবে হচ্ছে আমি আই টু পাই যাবো, মিলি অ্যাম্পিয়ার এককে আসবে। তো এই হচ্ছে ম্যাশ অ্যানালাইসিস আর কি। কারণ যদি বুঝতে প্রবলেম হয় তুমি চাইলে কি এভিএল দিয়ে করতে পারো, বাট ওই যে ইয়াতে ট্রায়োড কি বলে ট্রানজিস্টরের ম্যাথ গুলোতে কেভিএলটা একটু সময় সাপেক্ষ হইতে পারে, তার থেকে ম্যাশ অ্যানালাইসিস তুলনামূলক ইজি আর কি। তো যার কাছে যেটা যেটা ভালো লাগে আর কি, তোমার যদি ম্যাশ অ্যানালাইসিস ভালো লাগে তাহলে এটা অ্যাপ্লাই করতে পারো, আর যদি কেভিএল ভালো লাগে তাহলে কেভিএল অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। সবাই কি বুঝছো এটা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, হইলো এটা। তো এই ম্যাথটা তুমি আরেকবার হচ্ছে কেভিএল দিয়ে সলভ করবে, কেভিএল দিয়ে বাসায় নিজে নিজে সলভ করবা, কেভিএল এর রুলটা আগে পড়বা, একদম ইজি কিন্তু। কেভিএল এর জন্য কি আই টু আই থ্রি এগুলো আসবে, আর ম্যাথ যদি অ্যাপ্লাই করো তাহলে হচ্ছে আই এ আই বি এই দুইটা নিয়ে কাজ হবে, এই আর কি কথাবার্তা। তো সলভ করে দেখবা সিমিলার রেজাল্টই আসবে, এটা নিজে নিজে সলভ করে দেখবে। আচ্ছা, তো এই ম্যাথটা তাহলে হইলো, তাহলে আমরা দেখলাম হচ্ছে দুইটা ডায়োড যদি তোমার প্যারালালে যদি থাকে এবং ডিফারেন্ট ডায়োড যদি থাকে, তাহলে যেটার ভোল্টেজটা আগে আছে ওটা আমাদের অ্যাক্টিভেট হবে, আর যেটা পরে ওটা আমরা বাদ দিয়ে দিব। আর যদি দুইটাই যদি থাকে সেম ডায়োড, হয় দুইটাই সিলিকন না হয় দুইটাই জার্মেনিয়াম, সিলিকন আর জার্মেনিয়াম বাদে তোমার পরীক্ষা আর কিছু দিবে না, দিলে দুইটাই দিবে। হ্যাঁ, সিলিকন যদি দুইটাই যদি সিলিকন থাকে বা দুইটাই যদি জার্মেনিয়াম থাকে তাহলে আমার সার্কিট হচ্ছে এরকম হয়ে যায় আর কি, একটু জটিল বা বড় হয়ে যায় আর কি। এই এই আর কি কথা। তো এই গেল, তারপর চলো আরেকটা ম্যাথ প্রবলেমে আসি, এটাতে কি বলা হয়েছে আমরা একটু দেখি। an AC voltage of peak value 20 ভোল্ট is connected in series। আচ্ছা, এসি ভোল্টেজ মানে কি, এসি ভোল্টেজ মানে তো আমরা চিনি যে অল্টারনেটিং কারেন্ট, অর্থাৎ যার পোলারিটি হচ্ছে বারবার চেঞ্জ হতে থাকে, একবার প্লাস আর একবার মাইনাস, একবার প্লাস আর একবার মাইনাস, এটা আর কি। আর ডিসি ভোল্টেজ মানে হচ্ছে এটা হচ্ছে সবসময় একটা নির্দিষ্ট ভোল্টেজ ভ্যালু বজায় রাখে, হয় অলওয়েজ প্লাস না হয় অলওয়েজ মাইনাস, এই আর কি ডিসি। তো এসি ডিসি নিয়ে একটু পরে আলোচনা করবো, তো আপাতত এই ম্যাথটার জন্য একটু ধরে নাও যে এসি ভোল্টেজ অফ পিক ভ্যালু 20 ভোল্ট, অর্থাৎ এসি ভোল্টেজ সোর্সের পিক ভ্যালু মানে হচ্ছে সর্বোচ্চ ভ্যালুটা আপাতত এখন 20 ভোল্টে আছে। তো যেই মোমেন্টে 20 ভোল্টে আছে ওই মোমেন্টটা নিয়ে হচ্ছে আমরা কথা বলতেছি। ইজ কানেক্টেড ইন সিরিজ উইথ সিলিকন ডায়োড অ্যান্ড এ লোড রেজিস্ট্যান্স অফ 500 ওহম। আচ্ছা, লোড রেজিস্ট্যান্স মানে হচ্ছে একটা 500 ওহম রোধের সাথে কানেক্টেড আছে। আচ্ছা, আমাদের এখানে লেস দেন 1 মিনিট দেখাচ্ছে, মিটিংটা ইন্ড হয়ে যেতে পারে, তাহলে যে কেউ একজন একটু লিঙ্কটা দিই, নিউজ লিখ দিও। আচ্ছা, তারপর দেখো কি বলা হয়েছে, দা ফরওয়ার্ড রেজিস্ট্যান্স অফ দা ডায়োড ইজ 10 আচ্ছা এটা ওহম হবে, অন লেখা ওহম হবে। আচ্ছা, আগের ম্যাথ গুলোতে আমরা দেখছিলাম আমাদের কিন্তু ডায়োডের ভিতরে, হ্যাঁ ডায়োডের কিন্তু নিজস্ব কোনো রোধ দেওয়া থাকতো না, তো আমরা রোধ কিন্তু ইগনোর করতাম। বাট এবার কিন্তু বলা আছে দেখো, দা ফরওয়ার্ড রেজিস্ট্যান্স অফ দা ডায়োড, অর্থাৎ ডায়োডের একটা রোধও দিয়ে দিচ্ছে। তো ডায়োডের যদি কিছুই দেওয়া না থাকে, মানে রোধ যদি দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমরা ডায়োডের রিপ্লেসমেন্ট হিসেবে কি বসাইতাম, একটা ওই যে তার ব্যারিয়ার ভোল্টেজ নিয়ে একটা ব্যাটারি বসাই দিই। বাট যখন বলে দিবে যে ডায়োডের ভিতরেও রোধ আছে, সেক্ষেত্রে কিন্তু আমার রোধ মানে ব্যাটারি তো বসাবো, ডায়োডের রিপ্লেসমেন্ট হিসেবে তো ব্যাটারি বসাবো, বটে ব্যাটারির পাশাপাশি একটা রোধও কিন্তু বসাই দিই। যদি আমার বলে দেয় যে ডায়োডের একটা নিজস্ব রোধ থাকে, এখানে কিন্তু বলে দিছে যে ডায়োডের ভিতরে 10 ওহম একটা রোধ আছে, এন্ড দ্য ব্যারিয়ার ভোল্টেজ আছে, ব্যারিয়ার ভোল্টেজ বলে দিছে। তো ব্যারিয়ার ভোল্টেজ কিন্তু